গল্পের শুরু এক নির্জন দ্বীপ থেকে, যেখানে মাটির চেয়েও বাতাসে বিষাক্ত ভয় ছড়ানো ছিল। পুরো দ্বীপটি ছিল অজস্র বিষধর সাপে ভরা, আর এই দ্বীপে 4 বন্ধু প্রায় আসতো কেবল একটি উদ্দেশ্যে, বিপুল টাকা আয় করতে। তাদের কাজ ছিল বিপজ্জনক সাপ ধরে বিক্রি করে দেওয়া। সেদিনও তারা বিশাল কোনো শিকারের আশায় সেখানে পৌঁছেছিল। দ্বীপে নেমেই তারা এক পুরনো কৌশল খাটায়। এক মোরগের পায়ে শক্ত দড়ি বেঁধে মাটির ভেতরের এক সরু সুড়ঙ্গে আস্তে করে নামিয়ে দেওয়া হয়। তাদের ধারণা ছিল বড় কোনো অজগর ওটা গিলতে গেলেই দড়ি টেনে তাকে বাইরে বের করে আনা যাবে। কিছুক্ষণ সব শান্ত থাকার পর হঠাৎ দড়িতে এক প্রচন্ড টান পড়ে। সবার সামনে থাকা সিনথিয়াও পুরো শক্তি দিয়ে দড়ি টানতে থাকে, কিন্তু পর মুহূর্তেই দড়ি ছিঁড়ে যায়। ওই 1 সেকেন্ডেই সিনথিয়াওর মুখের হাসি ভয়ে পরিণত হয়। সে নিশ্চিত হয়ে যায় যে সুড়ঙ্গের ভেতরে বিশাল কোনো দৈত্য লুকিয়ে আছে। আর দেরি না করে সে নিজেই ভেতরে নামার সিদ্ধান্ত নেয়। সে বন্ধুদের বলে, ইশারা করলেই আমাকে টেনে বের করবি। কথা শেষ হতেই সিনথিয়াও সুড়ঙ্গে নেমে পড়ে, আর ভেতরের দৃশ্য দেখে তার গায়ের রক্ত হিম হয়ে যায়। গল্পের পরের হাড় হিম করা মোড় দেখার আগে সবাই জলদি একটা লাইক বাটনে ক্লিক করে দিন। সেখানে সত্যি এক দানবীয় অজগর ছিল। সিনথিয়াও ঝটপট তাকে ধরে ফেলে, কিন্তু তখনই সে বুঝতে পারে সুড়ঙ্গটি ভেতর থেকে বিশাল বড় এক মৃত্যু পরী। অদ্ভুত শব্দ, থমথমে নিস্তব্ধতা আর শ্বাসরুদ্ধকর পরিবেশ চরম বিপদের সিগন্যাল দিচ্ছিল। ভয় কেঁপে উঠে সিনথিয়াও চিৎকার করে বন্ধুদের টেনে বের করতে বলে। বাইরে দাঁড়িয়ে থাকা আরবিং নামের ভারী শরীরের লোকটি ভাবলো সিনথিয়াও হয়তো ফাইজলামি করে ভয় দেখাচ্ছে। সে সাহায্য করার বদলে হেসে সিনথিয়াওর পায়ে সুরসুরি দিতে শুরু করলো, কিন্তু মজা নিমিষেই পশু হয়ে যায় যখন সিনথিয়াওর আত্মচিৎকার সত্যি মৃত্যুর আশঙ্কায় ফেটে পড়ে। 3 বন্ধু এবার একসাথে দড়ি ধরে টানাটানি শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুড়ঙ্গের ভেতর থেকে এক অতিকায় দানবীয় সাপ এক ঝটকায় সিনথিয়াওকে পেঁচিয়ে টেনে ভেতরে নিয়ে যায়। আরবিং হাত বাড়িয়ে বাঁচাতে গেলে উল্টো এক ছোট সাপ এসে তার হাত পেঁচিয়ে ধরে। বহু কষ্টে লোকটিকে বের করে এনে সাপটিকে মেরে ফেলা হলেও ততক্ষণে বিপর্যয় ঘটে গেছে। সুড়ঙ্গ থেকে ভেসে আসা হাড়হিম করা গর্জন কোনো সাধারণ সাপের ছিল না। সবাই বুঝতে পারে সেখানে কোনো ভয়াবহ অভিশাপ লুকিয়ে আছে। ভয় তারা পেছনের দিকে না তাকিয়ে এক দৌড়ে নৌকার দিকে পালায়। রাত নেমে আসে, সাথে মুষলধারে বৃষ্টি। নৌকা এগোচ্ছিল, কিন্তু আরবিং ভেতর থেকে ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল সিনথিয়াওর মৃত্যুর জন্য সেই দায়ী। এই নিয়ে নৌকায় ঝগড়া শুরু হতেই হঠাৎ তলদেশ থেকে এক প্রচন্ড ধাক্কায় নৌকা পুরো কেঁপে ওঠে। সবার মাথায় একই চিন্তা ঘুরপাক খেতে থাকে, সেই দ্বীপের দানব সাপটি কি তাদের পিছু নিয়েছে? কিছু বুঝে ওঠার আগেই নৌকায় আসে দ্বিতীয় মারাত্মক ধাক্কা। এবার ডাবিং ব্যালেন্স হারিয়ে সোজা কালবৈশাখী উত্তাল পানিতে গিয়ে পড়ে। তাকে বাঁচাতে বামিয়ান দৌড়ে নৌকার লাইট জ্বালিয়ে দেয়, আর আরবিং দড়ি দিয়ে বাঁধা এক টায়ার পানির দিকে ছুঁড়ে মারে। সবকিছু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। হঠাৎ আরবিং বামিয়ানের দিকে তাকাতেই তার চোখ বড় হয়ে যায়। বামিয়ানের ঠিক পেছনেই ফনা তুলে দাঁড়িয়েছিল এক পাহাড় সম দানবীয় সাপ। পর মুহূর্তে সাপটি গায়েব হয়ে পানির নিচে চলে যায় এবং নিচে পড়া ডাবিং এর ওপর ঝাঁপিয়ে পড়ে। এক নিমিষেই তাকে গিলে ফেলে। আরবিং সাহস জুগিয়ে বল্লম দিয়ে আক্রমণ করতে গেলেও ওই দৈত্যকর সাপের কাছে তা ছিল নগণ্য। সাপটি উল্টো এমন চর মারে যে আরবিং শূন্যে উড়ে গিয়ে পানির ওপর পড়ার আগে সাপের পেটে চলে যায়। নৌকায় এখন একা বেঁচে ছিল বামিয়ান। দানব সাপের সাইজ দেখে সে ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে প্রাণভিক্ষা চাইতে থাকে। আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন সাপ ধরবো না। কিন্তু দানব থামেনি। সে নৌকায় চড়ে তার দিকে এগোতে থাকে। তখনই বামিয়ানের নজর পড়ে নৌকার ক্যামেরার পাশে রাখা কিছু ডিমের ওপর। এগুলো ছিল সেই দানব সাপেরই ডিম। আসলে এই ডিমগুলোর গন্ধেই সাপটি এত দূর ধাওয়া করে এসেছে। নিজের ডিম দেখে সে আরো হিংস্র হয়ে ওঠে এবং পর মুহূর্তেই বামিয়ানকে খতম করে দেয়। গল্পের কয়েকদিন পর দৃশ্যপট বদলে যায় এক নতুন জায়গায়। এক মহিলা চরম আতঙ্কে কাঁপতে কাঁপতে সেন নামের এক ছেলেকে নিজের বাড়ির দিকে ডেকে নিয়ে যাচ্ছিল। সেন ছিল পেশাদার এক স্নেক রেস্কিউয়ার। ওই মহিলার ঘরে এক বিষাক্ত সাপ ঢুকে পড়ার খবর পেয়ে সে ছুটে এসেছিল। ঘরে ঢুকেই সেনের চোখ পড়ে সাপের কিছু ডিমের ওপর। খোঁজ নিয়ে জানা যায় ডিমগুলো ওই মহিলার স্বামী কোথা থেকে যেন চুরি করে এনেছিল। সেন পরিষ্কার জানিয়ে দেয়, এই ডিমের গন্ধেই সাপটি আপনাদের বাড়ি পর্যন্ত ধাওয়া করেছে। ঠিক তখনই ওপরের ঘর থেকে বিকট আওয়াজ আসতে থাকে। সেন দৌড়ে ওপরে গিয়ে দেখে এক কোণে বাচ্চার সাথে ওই লোকটা ভয়ে কণ্ঠাসা হয়ে আছে, আর তাদের সামনে বিষাক্ত সাপটি ফনা তুলে দাঁড়িয়ে। সাপটি সেনের ওপরও হামলার চেষ্টা করে, কিন্তু সাপের খেলায় ওস্তাদ সেন নিমিষের মধ্যে মাত্র একটি দড়ি দিয়ে সাপটিকে বশ করে ফেলে। বাচ্চাটি বেঁচে গিয়ে সেনকে ধন্যবাদ দিলে সেন শান্ত গলায় বলে, সাপ কখনো খারাপ হয় না, শুধু তোমার বাবাকে বলো এরপর থেকে যেন কোনোদিন সাপের ডিম চুরি না করে। কাজ শেষে সেনের বন্ধু মাফিন এসে সেনের চোখের সামনে একটি নিউজ রিপোর্ট ধরে। সেখানে দেখা যায় কদিন আগে সমুদ্রের সেই রহস্যময় দুর্ঘটনার পর ডাঙায় বামিয়ানের লাশ আর কিছু ভাঙাচোরা জিনিস ভেসে এসেছে। লাশের ক্ষতের চিহ্ন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। খবরটি দেখা মাত্রই সেন সোজা ওয়ার্ল্ড লাইফ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের অফিসে হাজির হয়। বামিয়ানের লাশের ছবি সবাইকে দেখিয়ে সে চিল্লে বলে, এই কামড়ের দাগ কোনো সাধারণ সাপের নয়, এটি 15 মিটার লম্বা বিরল প্রজাতির টাইটান পাইথন। এর কামড় যা শুধু এক জায়গাতেই পাওয়া সম্ভব, স্নেক আইল্যান্ড। সেন চেয়েছিল সরকার যেন স্নেক আইল্যান্ডকে অভয়ারণ্য ঘোষণা করে, কিন্তু এনভায়রনমেন্ট ডিভিশনের চিফ
অফিসার যাও তার কথা উড়িয়ে দিয়ে বলে রেকর্ড অনুযায়ী টাইটান পাইথন 58 বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেন কোনো তর্ক না করে বামিয়ানের ক্যামেরা থেকে পাওয়া শেষ ভিডিও রেকর্ডিং প্লে করে দেয়। ভিডিওতে সেই বিশাল টাইটান পাইথনের হাড়হিম করার রূপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সবার চোখ কপালে উঠে যায়। রুম জুড়ে নেমে আসে বরফ শীতল নিস্তব্ধতা। পরিস্থিতি বুঝে এবার সিদ্ধান্ত হয় অফিসার যাও নিজে সেনের সাথে স্নেক আইল্যান্ডে গিয়ে সত্যতা যাচাই করবেন। তবে যাওয়ার আগে যাও জানতে পারেন সেন কেবল কোনো সাধারণ রেস্কিউয়ার নয়, সে ছিল সাবেক এক আর্মি অফিসার এবং বিখ্যাত স্নেক কিং এর একমাত্র বংশধর। অন্যদিকে গল্পের নতুন খলনায়কের এন্ট্রি হয় এক প্রকাণ্ড রিয়েল এস্টেট কোম্পানির মালিক প্যান। স্নেক আইল্যান্ড সহ 4টা নির্জন দ্বীপ কিনে সেগুলোকে ট্যুরিজম প্রজেক্ট বানানোর চক্রান্ত করছিল। এতে তার কোটি কোটি টাকার ইনভেস্ট করা ছিল। নিজের লস বাঁচাতে প্যান সোজা চলে যায় জিন নামের এক ব্ল্যাক মার্কেট কিলার ও সাপ চোরাচালানকারীর কাছে। প্যান জিনের সামনে সোনার বার রেখে কড়া গলায় বলে যেভাবেই হোক সেনকে আটকাতে হবে। সে যদি প্রমাণ করে দেয় ওখানে টাইটান পাইথন আছে তবে আমার সব টাকা পানিতে যাবে। জিন হাসি মুখে প্যানের চুক্তি মেনে নেয়। পরদিন সেন, যাও এবং মাফিন এক নৌকায় করে সেই ভয়ঙ্কর দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। দূরবীন দিয়ে নজর রাখতে গিয়ে সেন দেখে পাশে আরেকটি নৌকায় জিন তার সশস্ত্র গুন্ডা বাহিনী নিয়ে একই দিকে এগোচ্ছে। সেন এক মুহূর্তেই বুঝে যায় প্যান আর জিনের মধ্যে চাল শুরু হয়ে গেছে। দ্বীপে নেমেই জিন তার গুন্ডাদের নিয়ে তাবু খাটিয়ে টাইটান পাইথনকে ধরার মহড়া শুরু করে দেয়। কিন্তু বিপদ আসতে বেশি সময় নেয়নি। জিনের এক গুন্ডা মুতাও একটু দূরে প্রস্রাব করতে গিয়েছিল। পাশে বাঁধা তাদের পোষা কুকুরটি হঠাৎ ঝোপঝাড়ের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। হঠাৎ কুকুরটি নিজের শিকল ছিঁড়ে ঝোপের আড়ালে দৌড় দেয় এবং মুহূর্তেই উদাও হয়ে যায়। মুতাওয়ের বুকের ভেতর ছ্যাং করে ওঠে। কিন্তু আসল ভীতি তখন তৈরি হয় মুতাওর মনে হচ্ছিল এক ভারী জিনিস মর্মরে শব্দে তার দিকে ধেয়ে আসছে। কিছুক্ষণ পর সে টলতে টলতে ক্যাম্পের দিকে ফিরে আসে। তার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল চরম কোনো অঘটন ঘটেছে। ঠিক তখনই তার পেছন থেকে ঝোপ ঠেলে বের হয়ে আসে এক দৈত্যাকার ফনাদারি কিং কোবরা। মুতাওয়ের এই হাড্ডি গুঁড়ো হওয়ার অবস্থার পেছনে ছিল এই শয়তানটি। কোবরাটিকে দেখা মাত্রই পুরো ক্যাম্পে হুড়োহুড়ি পড়ে যায়, যে যার মতো দৌড়াতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন কোবরাটি এক গুন্ডোর দিকে সামনে বিশাল ফনা তুলে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। পরিবেশ এতটাই থমথমে হয়ে যায় যে লোকটা 1 ইঞ্চি নড়লেই সোজা কফিনে ঢুকবে। তখনই পাশের তাঁবু থেকে এক তরুণী ও 2 ভাই বের হয়ে আসে। পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন তারা এক আজব খেলায় মেতে ওঠে। তারা রক পেপার সিজার খেলা শুরু করে দেয় এবং সিদ্ধান্ত হয় যে জিতবে সেই গিয়ে এই দানব কোবরাটিকে কাবু করবে। খেলায় হাং নামের এক শয়তান জিতে যায়। লোকটা সাপের খেলায় এতটাই ওস্তাদ ছিল যে চোখের পলকেই সে ফনাদারি কোবরাটিকে বশ করে 1 সেকেন্ডের মধ্যে ব্যাগে বন্দি করে ফেলে। এরপর ব্যাগটি নিয়ে সে তাদের সর্দার জিনের হাতে তুলে দেয়। ঠিক তখনই সেখানে সেন তার সঙ্গীদের নিয়ে হাজির হয়। এসেই সে কড়া গলায় জিনকে বলে কোবরাটিকে এখনই মুক্ত করে দাও। কথায় কথায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। জিন তাচ্ছিল্যের সুরে হেসে বলে অত বড় ফৌজি হয়েছো, পারলে আমার হাত থেকে কেড়ে নাও। পর মুহূর্তে শুরু হয় দুন্দুমার মারামারি। সেনের সেনাবাহিনী এক্সপিরিয়েন্স এখানে পরিষ্কার দেখা যাচ্ছিল। তার এক একটি পাঞ্চ ছিল নিখুঁত ও মারাত্মক। কয়েক সেকেন্ডের মাথায় সে জিনকে মাটিতে আছড়ে ফেলে কোবরার ব্যাগটি ছিনিয়ে নেয়। নিজের বসকে হারতে দেখে জিনের সশস্ত্র গুন্ডারা সাথে সাথে সেন, যাও এবং মাফিনের মাথায় বন্দুক তাক করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি মারাত্মক মোড় নেয়। কিন্তু জিন হাত তুলে তার চামচাদের থামিয়ে দেয়। লড়াইয়ে হারলেও তার শয়তানি মুখের হাসি বলছিল আসলে খেলা তো কেবল শুরু। এরপর সেন ও তার সঙ্গীরা কোবরাটিকে নিরাপদে বনে মুক্ত করে দেয় এবং পুরো দ্বীপ ঘুরে ঘুরে টাইটান পাইথনের প্রমাণের খোঁজ করতে থাকে। দেখতে দেখতে গভীর রাত নেমে আসে আর মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড়ের হাত থেকে বাঁচতে সেন সবাইকে নিয়ে তার দাদুর তৈরি এক পুরনো পরিত্যক্ত কাঠের কটেজে গিয়ে আশ্রয় নেয়। কটেজে পা রাখতেই বাতাসে পচা মাছের এক বিদঘুটে দুর্গন্ধ ভেসে আসে। সেন সতর্ক হয়ে যায়। সে বুঝতে পারে যে টাইটান পাইথন এইমাত্র এই কটেজের ওপর দিয়ে হেঁটে গেছে। তারা সাবধানে কটেজটি পরীক্ষা করছিল। ঠিক তখনই এক কোণে তাদের নজর যায়। সেখানে এক পচা লাশ পড়েছিল। দৃশ্যটা দেখা মাত্রই মাফিন ও জাওয়ের চোখ কপালে উঠে যায়। আতঙ্কে পুরো রুম থমথমে হয়ে ওঠে। ঝড় বৃষ্টির রাতে বনের ভেতর এক পচা লাশের পাশে আটকে থাকা এমন পরিস্থিতিতে আপনি পড়লে কি করতেন বলুন তো? ভয় পেয়ে অজ্ঞান হতেন নাকি পালানোর চেষ্টা করতেন? কমেন্ট বক্সে সততার সাথে লিখে জানান তো। সেন লাশটির কাছে গিয়ে ভালো করে তাকাতেই তার গায়ের রক্ত জল হয়ে যায়। লাশটি আর কারো নয়, বামিয়ানের শেষ বেঁচে থাকা বন্ধু আরবিং এর। লাশের ক্ষত দেখে অফিসার যাও নিশ্চিত করে বলে এ কোনো সাধারণ হামলা নয়, একে জ্যান্ত গিলে ফেলে হজম করার চেষ্টা করা হয়েছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা সেই বিশাল অজগরেরই কাজ। সেন সিদ্ধান্ত নেয় নেটওয়ার্ক পেলেই সে পুলিশকে লাশের খবর দেবে। তারপর তারা কটেজের দেওয়ালে এক বিশাল গর্ত দেখতে পায়। কোনো বিষাক্ত সাপ যেন ভেতরে ঢুকতে না পারে, তাই 3 জন মিলে ভারী আসবাবপত্র দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দেয়। একটু পর যাও জামাকাপড় চেঞ্জ করতে গেলে তার মনে হয় যেন কেউ তাকে গোপনে
আড়ালে নজর রাখছে, কিন্তু চারদিকে তাকিয়ে কাউকে দেখা যায় না। সে ভয়ে চেপে সেনদের কাছে ফিরে আসে। খাওয়ার পর মাফিন সেনের দাদুর এক পুরনো সিন্দুক থেকে একটা দুর্লভ ছবি খুঁজে পায়। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল বিশাল আকারের সেই দানবীয় টাইটান পাইথনকে। ঠিক তখনই সেন আর যাও আবার কারো ছায়ামানব উপস্থিতি টের পায়। সেন দরজা খুলতে গেলে দেখে বাইরে থেকে শয়তান জিন কটেজের দরজা শেকল দিয়ে বন্ধ করে দিয়েছে। ওদিকে মাফিনের নজর যায় আরবিং এর লাশের ওপর রাখা কাপড়ের নিচে কি যেন কিলবিল করে নড়ছিল। ভয় মাফিনের গলা শুকিয়ে যায়। সেন সাহস করে কাপড় সরাতেই ভেতর থেকে এক বিষাক্ত সাপ গর্জে ওঠে। সেন এক ঝটকায় ওটাকে দূরে আছড়ে ফেলে, কিন্তু বিপদ কাটেনি। পর মুহূর্তে আরেকটা সাপ মাফিনের পায়ে সজোরে কামড় বসায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে সেন আগুন জ্বালিয়ে সাপগুলোকে পেছনে হটিয়ে দেয়। সে তার ব্যাগ থেকে জেনুইন বিষের অ্যান্টিডোট বের করে মাফিনকে বাঁচাতে যাবে। ঠিক তখনই আড়াল থেকে জিনের এক গুন্ডা এসে সেনের ওপর হামলা করে। এক বিষাক্ত ইঞ্জেকশন সোজা সেনের শরীরে ফুটিয়ে দেয়। নিমিষের মধ্যে সেনের হাত পা অবশ হয়ে আসে। সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে। তখনই বিষাক্ত দুই সাপ আবার তাদের দিকে গিজগিজ করে এগোতে থাকে। ওদিকে বাইরে জিনের এক গুন্ডা যাওকে টেনে হিচড়ে কটেজের বাইরে নিয়ে যায়। সে চরম হেনস্থা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ঝোপের আড়াল থেকে টাইটান পাইথন বের হয়ে আসে। এক নিমিষে সে গুন্ডাটাকে পেঁচিয়ে ধরে হাড়গোড় গুঁড়ো করতে করতে গহীন জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। যাও কোনো মতে জীবন বাঁচিয়ে দৌড়ে কটেজের ভেতরে ফেরে। সেন আর মাফিনের ঝুলন্ত অবস্থা দেখে তার হৃদকম্প শুরু হয়ে যায়, কিন্তু সেন মরার মতো পড়ে থেকেও চোখের ইশারায় অ্যান্টিডোটের বাক্সটা দেখিয়ে দেয়। যাও এক সেকেন্ডও দেরি না করে দুজনকে ইঞ্জেকশন দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে তারা আবার সাপের খোঁজে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে গাছে আটকে থাকা বিশাল এক সাপের খোলস দেখতে পায় তারা। এটা শতভাগ নিশ্চিত ছিল যে টাইটান পাইথন এই দ্বীপেই রাজত্ব করছে। কিছু দূর যেতেই মাটিতে ইয়ং মানে জিনের ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। সে নিজের পকেটে থাকা শেষ অ্যান্টিডোটটি দিয়ে তাকেও বাঁচিয়ে তোলে। ঠিক তখনই অফিসার জাওয়ের নজর যায় ইয়ং এর গায়ে লেগে থাকা চটচটে এক তরলে। অভিজ্ঞ যাও বুঝে যায় এগুলো টাইটান পাইথনের লালা, যার মানে সাপটি খুব শীঘ্রই ডিম পারবে, অথবা ইতিমধ্যেই ডিম পেরে ফেলেছে। তারা ইয়ংকে কাঁধে ভর দিয়ে জিনের তাঁবুতে নিয়ে যায়। জিনের লোকজন প্রথমে ভেবেছিল সেনই হয়তো ইয়ং এর এই অবস্থা করেছে। চারপাশ বন্দুকের নলে উত্তপ্ত হয়ে উঠলেও ইয়ং জ্ঞান ফিরে পেয়ে তোতলাতে বলে, আমাকে সেন বাঁচিয়েছে। আক্রমণ করেছিল সেই বিশাল দানব সাপটি। সত্যিটা সামনে আসতে জিনের ভাবমূর্তির বদলে যায়। ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য সে সেনকে সোনা উপহার দিতে চায়, কিন্তু সেন তা সোজা ফিরিয়ে দিয়ে বলে, টাকার লোভে কারো জীবন বাঁচায়নি। খাঁচায় বন্দি সব সাপগুলোকে মুক্ত করে দাও আর দ্বীপ ছেড়ে চলে যাও, তাইলে ঋণ শোধ হবে। জিন কিন্তু পিছু হোটার পাত্র নয়। শেষমেশ সেন বলে, ঋণ ছুটতে হলে তোমার একটা গাড়ি আমাদের দাও। জিন বাধ্য হয়ে গাড়িটি দিয়ে দেয় আর সেনরা সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে যাওয়ার সময় যাও চিন্তিত মুখে বলে, পাইথন ডিম পেড়ে থাকলে জিনের হাতে পড়া মারাত্মক বিপদ হবে। আমাদের আগেই ওই ডিমগুলো উদ্ধার করে সরকারকে প্রমাণ দিতে হবে। পথেই সেন তার গোপন সত্য উন্মোচন করে। সে জানায় যে সে আসলে রহস্যময় স্নেক কিং পরিবারের শেষ বংশধর। সাপের রক্ষা করাই তার জন্মগত রক্তে রয়েছে। তার দাদু বলতেন টাইটান পাইথন এখনো বেঁচে আছে, কিন্তু বামিয়ানের ক্যামেরার ভিডিও দেখার আগে সেন তা বিশ্বাস করেনি। কথা বলার মাঝেই হঠাৎ চলন্ত গাড়ির একদম নাকের ডগা দিয়ে দানবীয় টাইটান পাইথন রাস্তা পার হয়। ভয়ে সবার নিঃশ্বাস আটকে আসে। সেন সাথে সাথে গাড়ি ঘুরিয়ে ভিডিও প্রমাণের জন্য সাপের পিছু নয়, কিন্তু হঠাৎ সামনে থেকে আরেকটা গাড়ি এসে রাস্তা ব্লক করে দেয়। গাড়ি থেকে জিনের এক গুন্ডা খং ও তার বোন অস্ত্র নিয়ে নেমে পড়ে। তারা ভাবছিল তাদের ভাইয়ের এই অবস্থার জন্য সেন দায়ী। কোনো কথা না শুনেই তারা সেনদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মারাত্মক এক হাতাহাতি লড়াইয়ের পর সেন এক ঘুষিতে খংকে বেহোশ করে দেয় আর মাফিন তার বোনকে বশ করে ফেলে। কিন্তু তখনই তারা খেয়াল করে যাও পাশে নেই। ওদিকে যাও একাই টাইটান পাইথনের পিছু নিতে নিতে এক ভয়ঙ্কর গুহার মুখে পৌঁছে গিয়েছিল। সে দেখে বিশাল পাইথনটি গুহা ছেড়ে বাইরে চলে গেছে। সাহস জুগিয়ে যাও গুহার গর্তে টর্চের আলো ফেলতেই তার চোখ কপালে উঠে যায়। নিচে থরে থরে সাজানো ছিল প্রকাণ্ড আকারে অজস্র সাপের ডিম। যাও রশি বেয়ে নিচে নামতে শুরু করে। যাও গুহার গভীরে ডিমটার কাছ থেকে দেখতেই একটা ঠান্ডা স্রোত তার পিঠে বেয়ে নেমে যায়। বিশাল টাইটান পাইথনটি গুহার ফিরে এসেছে। আতঙ্কে যাও তড়িঘড়ি করে একটা ডিম ব্যাগে ভরে দড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু ঠিক তখনই নিচ থেকে কেউ একজন এসে তার পা চেপে ধরে। এ আর কেউ নয়, কটেজের বাইরে হামলা চালানো সেই জঘন্য গুন্ডাটি। দানব সাপটি তাকে গিলে ফেললেও সে অলৌকিকভাবে ভেতরে পচে গলে বেঁচে ছিল আর এখন প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে উম্মাদের মতো চিৎকার করে বলতে থাকে, আমি মরলে তোকেও সাথে নিয়ে মরবো। তখনই যাওয়ের মনে পড়ে সাপের বিষের কথা, যা সে বোতলে জমা করে রেখেছিল। সে এক সেকেন্ডও না ভেবে বোতলের বিষ সোজা লোকটার মুখে ছুঁড়ে মারে। যন্ত্রণায় ছটফট
করতে করতে লোকটা বিকট চিৎকার জুড়ে দেয়। যাও ঝটপট পা ছাড়িয়ে উপরে উঠে যায়, কিন্তু সেই গুহায় দস্তাদস্তিতে একটা প্রকাণ্ড ডিম নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। ততক্ষণে রক্তপিপাসু টাইটান পাইথন গুহায় পৌঁছে গেছে। নিজের ভাঙা ডিম দেখে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। পর মুহূর্তে পেঁচিয়ে ধরে এক নিমিষে গুন্ডাটির হাড্ডি গুঁড়ো করে ছাতু বানিয়ে দেয়। গুহার ভেতর থেকে ভেসে আসা বিভৎস আত্মচিৎকারে যাও বুঝে যায় মৃত্যুর তাণ্ডব কেবল শুরু হতে যাচ্ছে। প্রাণ বাঁচাতে যাও জঙ্গলে কেটে বাইরে আসতেই শেন আর মাফিন তাকে গাড়িতে তুলে নেয়, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই পেছনে প্রকাণ্ড সাপের মাটি চিরে আসার খসখস শব্দ শিউরে তোলে। গাড়ির ভেতরে শেন কড়া চোখে যাওয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি ডিএনএ স্যাম্পল ছাড়া আর কিছু আনোনি তো? যাও বানিয়ে মিথ্যা বলে, কিন্তু মাফিন ব্যাগ খুলতেই সত্যিটা বেরিয়ে আসে। যাও চোরের মতো পাইথনের একটা আসল ডিম চুরি করে এনেছে। শেন চিৎকার করে সতর্ক করে, এই ডিম এখনই ফেরত না দিলে আমরা কেউ বাঁচবো না। কিন্তু যাও পাগল হয়ে গিয়েছিল। সে আচমকা চাকু বের করে মাফিনের গলায় বসিয়ে দিয়ে শেনকে গাড়ি দ্রুত চালানোর নির্দেশ দেয়। কিছু দূর গিয়ে সাপটি কিছুটা পেছনে পড়ে গেলে যাও হঠাৎ চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়, কিন্তু একটু এগোতেই তাকে জিন ও তার গুন্ডারা চারপাশ থেকে ঘিরে ফেলে। এখানে উন্মোচিত হয় যাওয়ের আসল রহস্য। সে কোনো সাধারণ গবেষক নয়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে টাইটান পাইথনের ডিম চুরি করার ব্ল্যাক কন্ট্রাক্ট পেয়েছিল সে। জিনের লোকজন শেন আর মাফিনকেও ধরে টেনে হিচড়ে বের করে আনে। শেন শেষবার বোঝানোর চেষ্টা করলেও লোভী জিনের চাই শুধু পাইথন। সে তিনজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর শেন ও মাফিনকে এক বিশাল কন্টেইনারে আটকে উপরে তাজা গবাদি পশুর রক্ত ছিটিয়ে দেয়, যাতে রক্তের গন্ধে সেই দানব সাপ টোপ হিসেবে ওদের খেতে ছুটে আসে। রক্তের গন্ধ পেয়ে কিছুক্ষণের মধ্যেই গর্জন করতে করতে কন্টেইনারের দিকে ধেয়ে আসে টাইটান পাইথন। কন্টেইনারের ভেতরে শেন নিজের ও মাফিনের হাতের বাঁধন কোনো মতে খুলে ফেলে, কিন্তু তারা বের হওয়ার আগেই সিসিটিভি ক্যামেরায় তা দেখে ফেলে জিন। বাইরে থেকে মেটাল ডোর লক করে দেয়। তারা আবার মৃত্যু ফাঁদে আটকে পড়ে। বাইরে থেকে যাও দৃশ্যটি দেখে নিজের বাঁধন খুলে ফেলে, তাদের বাঁচাতে ছুটে আসে। সে চালাকি করে জিনের বাইকে জিম্মি বানিয়ে কন্টেইনারের ওপর উঠে যায় এবং ওপরের ছোট্ট ভেন্টিলেটর জানালাটা খুলে দেয়। ভেতরে আটকে থাকা শেন ও মাফিন এক চুল ব্যবধানে সাপের কামড় থেকে বেঁচে ছাদ দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে এবং জিনের গুন্ডা বাহিনীর ওপর চড়াও হয়। মাঠ জুড়ে শুরু হয় নরক লড়াই। হাং শেনকে কাছে পেয়ে মেরেই ফেলছিল। ঠিক তখনই দানব পাইথন এসে হাংকে এক লোকমায় গিলে ফেলে। ওদিকে মাফিন মার খেতে খেতে এক পর্যায়ে কন্টেইনারের প্রধান দরজার লক পুরোপুরি খুলে দেয়। প্যাস খাঁচামুক্ত হয়ে পাহাড় সম অজগরটি বাইরে বেরিয়ে তাণ্ডব শুরু করে দেয়। পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সাপটি জিনের নিজের ভাই ইয়ংকে ধরে এক নিমিষে শেষ করে দেয়। ভাইয়ের মৃত্যু দেখে জিন পাগল হয়ে যায় এবং এর জন্য শেনকে দায়ী করে কাট করার বিশাল করাত ব্লেড দিয়ে শেনের দিকে তেড়ে আসে। শেন মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ঠিক শেষ মুহূর্তে মাফিন এসে জিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই অগ্নিকাণ্ড আর বিশৃঙ্খলার সুযোগে যাও ডিমটি বগলে চেপে সোজা স্পিড বোর্ডের দিকে দৌড়ায়, কিন্তু বোটে ওঠার আগেই জিন তাকে ধরে ফেলে এবং বেদরক পিটিয়ে আধমরা করে দেয়। জিন বোট স্টার্ট দিয়ে পালিয়ে যেতেই সেখানে হাঁপাতে হাঁপাতে হাজির হয় শেন আর মাফিন। জিন সাথে সাথে যাওয়ের গলায় ধারালো চাকু বসিয়ে শেন আর মাফিনকে বোট থেকে নেমে যেতে বলে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে যাও চাকুর তোয়াক্কা না করে জিনের হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। ক্রোধে অন্ধ হয়ে জিন যাওয়ের পিঠে সোজা চাকু বসিয়ে দেয়। ঠিক তখনই শেন সিলিন্ডার দিয়ে জিনের মাথায় প্রকাণ্ড আঘাত করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তুখোর জিন এবারও শেনকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু মাফিন আবার সঠিক সময় এসে শেনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। ঠিক তখনই শেনের নজর যায় বোটের একদম পাশে ফনা তুলে দাঁড়িয়ে থাকা সেই অভিশপ্ত দানব টাইটান পাইথনের ওপর। শেন এক সেকেন্ডে বুঝে যায় ডিম ফেরত না দিলে আজকে এদের একজনও জীবিত ডাঙায় ফিরবে না। শেন ডিমটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লোভী জিন তা মানতে নারাজ। সে চাকু উঁচিয়ে খোদ সেই পাহাড় সম সাপের সামনে গিয়ে দাঁড়ায়, আর ফলাফল পর মুহূর্তে দানব সাপটি জিনকে এক লোকমায় গিলে তার ভবসংসার সাঙ্গ করে দেয়। এরপর টাইটান পাইথনটি পরম যত্নে নিজের ডিমটি মুখে তুলে নেয়। সে শেন, মাফিন আর মুমূর্ষু জাওনের দিকে শেষবারের মতো শান্ত চোখে তাকায় এবং আর কোনো ক্ষতি না করে চুপচাপ জঙ্গলের গহীনে অদৃশ্য হয়ে যায়। এত রক্তগঙ্গা আর এতগুলো লাশের পর জাওয়ের ভেতর পুরো ভেঙে পড়েছিল। সে কাঁদো কাঁদো গলায় শেনের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। সে বুঝতে পারে প্রকৃতির কোনো কিছুকে অন্ধলোভে নিজের করতে নেই। চারপাশ শান্ত হয়ে আসে, কিন্তু যাও শেনের দিকে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করে, আমাদের কাছে কি আর এমন কোনো প্রমাণ বেঁচে আছে যা দিয়ে এই দ্বীপটাকে অভয়ারণ্য ঘোষণা করা যাবে? শেন কোনো কথা না বলে পকেট থেকে তার দাদুর দেওয়া সেই শেষ পুরনো ছবিটা বের করে। এটাই ছিল একমাত্র শেষ প্রমাণ। শেন মৃদু হেসে বলে, কোনো কিছুকে যদি সত্যি রক্ষা করতে হয় তবে তাকে বাইরের জগতের কুনজর থেকে আড়াল করে রাখাই সবচেয়ে শ্রেয়। কথাটি বলেই শেন শেষ প্রমাণটির ছবিটাও সোজা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। ছবিটি কালবৈশাখী ঢেউয়ের নিচে তলিয়ে যেতে থাকে। আর এভাবেই শেষ হয় দ্য সার্পেন্ট কিং এর হার হিম করা গল্প। নিজের দাদুর শেষ স্মৃতি আর এত বড় প্রমাণটা সমুদ্রে ফেলে দেওয়া শেনের এই সিদ্ধান্তটা আপনাদের মনকে কতটা ছুঁয়ে গেল? মানুষ আর প্রকৃতির এই অসম লড়াইয়ে আপনার মতে আসল ভিলেন কে ছিল? লোভী মানুষ নাকি সেই টাইটান পাইথন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আর পরবর্তী থ্রিলার মুভির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।